বৃষ্টির ঢলে ভাসছে চট্টগ্রাম থেকে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা। 3 পার্বত্য জেলায় বিঘ্নিত যোগাযোগ, পানির নিচে রেল লাইন, দুর্ভোগে লাখো মানুষ। বৃষ্টিতে আমার বাড়িঘর বাথরুম সব ভেঙে পানি ঢুকে পানি ঢুকে মানে আমি এমন কষ্ট পাচ্ছি বলার মতো না। এত পরিমাণ পানি আসলে আগে দেখি নাই, 5-7 বছর আগেও এরকম পানি দেখি না। এত কষ্ট করে ভাই জমে যাওয়া যায় বলেন। রাস্তার অর্ধেকে ভেঙে পড়ছে, বাট কিছুটা গাড়ি সরানোর মতো করে দিয়েছে, পরে গাড়ি গিয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশু সহ 8 জনের মৃত্যু, চলছে উদ্ধার অভিযান। চট্টগ্রামে আলাদা ঘটনায় আরো 2 জনের প্রাণহানি। ধসি পড়ার কারণে মাটি চাপ খায় দেওয়াল ভাঙি চাপ দিয়ে। পুঁজিবাজার কারসাজিতে জড়িতরা ছাড় পাবে না, সংসদে প্রধানমন্ত্রী। স্কুল শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও অনার্স পর্যন্ত ফ্রি নারী শিক্ষার ঘোষণা। নির্বাচনে ষড়যন্ত্র করে 11 দলীয় জোটকে হারানো হয়েছে, অভিযোগ বিরোধী দলীয় নেতার। অস্থিতিশীলতা এড়াতে গণভোটের রায় বাস্তবায়নের দাবি। আর্জেন্টিনা মিশর ম্যাচ নিয়ে ব্যাপক আলোচনার সমালোচনা, রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মিশরীয় কোচের, প্রশ্ন এড়িয়ে গেলেন স্কেলানি। মিরপুরে স্বেচ্ছাসেবক দলের সিজুকে গুলির ঘটনায় এক সন্দেহভাজন গ্রেপ্তার, চাঁদাবাজি নিয়ন্ত্রণের বিরুদ্ধেই হামলা, ধারণা পুলিশের। قدرت علينا خامنا يا الله। ইরাকের কারবালা ও নাজাফে খামিনের জানাজা অনুষ্ঠিত, তেহরান ও ওয়াশিংটন পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। টানা বর্ষণে পানিতে ভাসছে বৃহত্তম চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 3 পার্বত্য জেলা ও কক্সবাজারে বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থা, পানি ঢুকেছে বাড়িঘর দোকানপাটেও। চরম ভোগান্তিতে দুর্গত এলাকার বাসিন্দারা, সাজেকে আটকা পড়েছেন 6 শতাধিক পর্যটক। বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ও আশপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাগড়াছড়ির পরিস্থিতিও অবনতির দিকে। দীঘিনালার মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক শত পরিবার। খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটির লংগদু সড়ক যোগাযোগ বন্ধ। এই রুটটা প্রায় সময় ডুবে যায়, এবারও ডুবে গেছে। বর্তমানে পানি আরো বাড়তেছে, নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে। এদিকে যে মানুষের আবাদি জমিগুলো ছিল সেগুলো তুলে গিয়েছে, বিভিন্ন ফসলাদি ছিল, মানুষের জনজীবন খুবই দুর্ভোগের মধ্যে আছে। আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছি, আমাদের জনজীবন খুবই দুর্ভোগে আছে, আমাদের ফসলি জমিনগুলো পানিতে প্লাবিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ভারী বর্ষণে প্লাবিত কক্সবাজারের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হয় চিকিৎসা সেবা। তলিয়ে আছে বসতঘর, দোকানপাট, বাজার। যখন বৃষ্টি হয়, হালকা বৃষ্টি হলেও হাঁটু পরিমাণ পানি চলে আসে এখানে হাসপাতালের মধ্যে। যাদের হয়তো খুব বেশি জরুরি সমস্যা, ওনারা আসতে পারছেন, বাকিরা হয়তো পানির কারণে আসতে পারছেন না। এটা অবশ্যই রোগীরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি তো গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নেই, কি করবো চিন্তা করতেছি। মানে এমনি ব্লক হয়ে গেছে, একটু বৃষ্টি হলে এখানে এরকম অবস্থা হয়ে যায় আমাদের। কোথায় ড্রেন, কোথায় কি করতে হবে এগুলো অপরিকল্পিতভাবে করে এখানে এখন জলাবদ্ধতার সৃষ্টি। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত রাঙামাটির জনজীবন। পাহাড় ধসের কারণে রাঙামাটি থেকে বান্দরবান, রাজস্থলী, খাগড়াছড়ি, মহালছড়ি, বাঘাইছড়ি ও লংগদু সড়কে যান চলাচল বন্ধ। কাপ্তাই হ্রদে তীব্র স্রোত থাকায় চলছে না ছোট নৌযান, তলিয়ে আছে নিম্নাঞ্চল। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আগের দিনই সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।
ময়লাখানার ময়লার পানি আমাদের ঘরের উপর দিয়ে যায়, মাটি বাংলো আমাদের ঘরের উপর দিয়ে যায়, পাহাড়ের ঢলের পানি আমাদের ঘরের উপর দিয়ে যায়। পরীক্ষা চলছে কিন্তু ভালো করে পড়তে পারছি না, প্রিপারেশন ভালো করে নিতে পারছি না, তো পরীক্ষা দিতে কষ্ট হচ্ছে। মনে হয় নিরাপত্তা নেই, পরশুদিন রাত্রে আসি নাই, বুড়ারা রাত্রে ঘুমাই নাই আমরা বয়াতে, কোন সময় পানি স্রোতে বড় কালো লয়ে যাবো। অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেকে হাঁস মুরগি গরু ছাগল এগুলা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তারপরে আমরা থাকতে পারতেছি না, ওই জন্য আমরা আসছি। টানা ভারী বর্ষণে বান্দরবানে নদ নদী ও ছড়ার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড় ধসের শঙ্কায় চলছে মাইকিং। পর্যটকদের নিরাপত্তায় এরই মধ্যে 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এভাবে কিভাবে থাকতে পারি? বর্ষা তো বেশি হইতে আছে, তাহার কোনো জায়গা নাই। ঘর বাড়ি পানিতে তলাই গেছে, কমে যাবো জানি না। বাড়ির বৃষ্টিপাতের কারণে আমাদের ঘর বাড়ি সব পানি উঠে ডুবে গেছে। এখন আমরা কোথায় যাব এই চিন্তা আছে। নিম্ন অঞ্চলগুলো আছে সেখানে মানুষগুলো খুবই বিপজ্জনক ভাবে বিপদের মধ্যে পড়ে যাবে। পাহাড়ি অঞ্চলে ঝুঁকি নিয়ে বসবাসরতদের সরাতে প্রশাসন চেষ্টা করছে বলে জানান বিভাগীয় কমিশনার। ঝুঁকিপূর্ণ যারা রয়েছে তাদেরকে ফোর্সফুলি আমরা শেল্টার হোমে নেওয়ার চেষ্টা করছি, কারণ মানুষ সহজে আসতে চায় না। আমরা সেখানে খাবারের ব্যবস্থা রেখেছি এবং ফোর্সফুলি অলরেডি আমরা বেশ কিছু মানুষকে সেখানে নিয়ে এসেছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ। কয়েকদিনের প্রবল বৃষ্টিতে চট্টগ্রামের বড় একটা অংশ পানির নিচে। নগরীর নিচু এলাকা দুদিন ধরে ভয়াবহ জলাবদ্ধতার কবলে। পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও। নগর জুড়ে তৈরি হয়েছে এক ধরনের অচল অবস্থা, বিপর্যস্ত জনজীবন। অন্যদিকে সাতকানিয়া সহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। কেরানীহাট বান্দরবন সড়ক সহ অনেক সড়কে যান চলাচল বন্ধ। আগের দিনের মতো বুধবারও হাঁটু থেকে কোমর পানির নিচে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিচু এলাকা। টানা কয়েকদিনের বিরামহীন বর্ষণের সাথে যুক্ত হয় সাগরের জোয়ার। এতেই তলিয়ে যায় আগ্রাবাদ, কাতালগঞ্জ, মুরাদপুর, বাকুলিয়া, শোলকবহর, হালি শহরের মতো নিম্নাঞ্চল। সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় অনেক স্থানে। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ। এত পরিমাণ পানি আসলে আগে দেখি নাই, বা 5-7 বছরের আগেও এরকম পানি দেখি না। এখন 5 টাকা ভাড়াগুলা 20 টাকা নিচ্ছে, তো কি করবো, আমাদের তো সমস্যা। এক কোমর পানি দিয়ে আসছি আমি, ওই যে বাংলাদেশ বেতার কেন্দ্র ওখান থেকে হাঁটি আসতেছি। ভাড়ার লেগে কোনো গাড়ি চালাতে পারছি না, এখন কোম্পানিরও 10 টাকা ইনকাম কম নেয় না। আমরা তো পানি দেখতেছি, হরানি তো ভোগান্তিতে আমরাই হচ্ছি, তাই না? এত কষ্ট করে ভাই জবে যাওয়া যায় বলেন? জনগণ যদি সচেতন হয় তাহলে নালা নর্দমায় যে আবর্জনাগুলো আমরা ফেলাচ্ছি সেটার কারণে হচ্ছে আমরা দায়ী। পুরো এক কোমর পানি, আমার পুরো প্যান্ট পুরো ভিজা। ওই ব্যাংক এসে ওই দিক থেকে আসছি ঘুরে পুরো এতটুকু পানি। প্রত্যেকটা মোড়ে জলাবদ্ধতার কারণে মানুষ মুভমেন্ট করতে পারছে না। পানি ঢুকে পড়ে নিচু এলাকার বাসাবাড়ি, দোকানপাট, অফিস আদালতে। অব্যাহত ভারী বর্ষণ আর দুদিন ধরে জলাবদ্ধতায় অনেকটা বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলায় এসএসসি পরীক্ষা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষাও স্থগিত করা হয়েছে। নালা এবং সবকিছু যদি একটু ভালোভাবে যদি পরিষ্কার করতো তাহলে এই অবস্থাটা হতো না। আমরা তো শুনছি অনেক টাকার কাজ চলতেছে, কিন্তু কতটুক চলতেছে এটা তো আমরা দেখতেছি না। 20 টাকার গাড়ি ভাড়া বলতেছে এখন 60 টাকা, 60 টাকার গাড়ি ভাড়া বলতেছে 120 টাকা। হয়তো উনি যেখানে আছে সেখানে পানি নেই, আমরা যেখানে আছি ওইখানে তো পানি থাকতেছে। এগুলো আপনারা দেখতেছেন, জনগণে দেখতেছে। বর্ষার দিকে ব্যাক করছিলাম, এখনো দেখি পানি করোনায় বরং দেখলাম পানি আরো বাড়ছে। ড্রেন জাম হওয়াতে আপনার সব দিকে পানি, এবং বাসা তার মধ্যে আপনার কালকেও পানি, আজকেও পানি। জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনে কাজ চলছে বলে জানান সিটি মেয়র। অন্যদিকে এমন পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকারের অদূরদর্শিতাকে দোষারোপ করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। আওয়ামী লীগ আমলে, বেশিরভাগ সরকারের আমলে তাদের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তৎকালীন মেয়রকে এই কাজ না দিয়ে উন্নয়ন কর্তৃপক্ষকে এই কাজ দেওয়া হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ খাল কাটার জন্য, নালা নর্দমা পরিষ্কার করার মতো আমাদের ম্যান পাওয়ার নাই। যেহেতু দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমরা সেনাবাহিনীকে এই কাজ হস্তান্তর করতে বাধ্য হয়েছি। 4-5টি খাল এখনো বাকি রয়েছে, যার কারণে সেসব জায়গায় এখনো নিচু যেসব জায়গা আছে পানি উঠেছে। তবে আমরা আশা করছি এই সময়টা কেটে যাওয়ার পরে আমরা সব যে সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে সবার সমন্বিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা এটা কেটে উঠাতে পারবো।
প্লাবিত হয়েছে চট্টগ্রামের 15 উপজেলার বিস্তীর্ণ অঞ্চলও, তলিয়ে গেছে ফসলি জমি, সড়ক। সাতকানিয়ার কেরানীহাটের সড়কের উপর পানির তীব্র স্রোত, তার উপর পাহাড়ের মাটি ও গাছ চাপা পড়লে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে বান্দরবানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বর্ষা মৌসুমে পাহাড় ধসে মৃত্যু বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের নিয়মিত চিত্র। ব্যতিক্রম হয়নি এবারও, শুধুমাত্র চট্টগ্রামেই এবং কক্সবাজারে 3 দিনে প্রাণ গেছে 21 জনের। এর মধ্যে আজ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে শিশু সহ 8 জন নিহত হয়েছেন। চট্টগ্রামে প্রাণ গেছে 2 জনের। বেলা 2:30টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের A3 ব্লকে হিফজাতুল কুবরা নামে মাদ্রাসার উপর পাহাড় ধসে পড়ে। এ সময় ক্লাস চলছিল। পাহাড় ধসে পড়লে চাপা পড়েন মাদ্রাসায় থাকা সবাই। পরে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সদস্য ও স্থানীয়রা একে একে শিশুদের মরদেহ উদ্ধার করে। আহত হয় অন্তত 30 জনেরও বেশি। চট্টগ্রামেও প্রতি বর্ষায় পাহাড় ধসে প্রাণহানি অনেকটা নিয়মিত চিত্র। ব্যতিক্রম হয়নি এবারও। বেলা 1:45টার দিকে নগরীর মেয়র গলিতে চশমা পাহাড় ধসে ঘরের উপর পড়লে চাপা পড়ে প্রাণ হারায় সুমাইয়া নামে 12 বছরের এক শিশু। তার বাবা মা বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান। ধসি পড়ার কারণে মাটি চাপ খায় দেওয়াল ভাঙি চাপ দিয়ে পাটা ভেঙে দেওয়াল ভেঙে ঘরের ভিতর ঢুকার পর এখানে ফায়ার সার্ভিসকে 399 কল দিয়ে আনা হয়েছিল। ফায়ার সার্ভিস আসছে, তখন আমরা 2 টিম মিলে সেখান থেকে 12 বছরের একটা মেয়ে শিশুকে সেখান থেকে রেস্কিউ করা হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে সিটি মেয়র জানান, অবাধে পাহাড় কেটে নির্মিত অবৈধ বসতঘরে ঝুঁকিপূর্ণ বসবাসের জন্যই এই ক্ষয়ক্ষতি। কোনো পাহাড় কাউকে কাটতে আমরা দিই নেই। এখন আমরা বদ্ধপরিকর যে কাউকে কোনো পাহাড় আমরা কাটতে দিব না। কেউ যদি কোনো এভিডেন্স কেউ আমাদেরকে দিতে পারে কেউ কাটছে, সাথে সাথে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এদিকে প্রবল বর্ষণের মধ্যে জঙ্গল সলিমপুরে ঘর ধসে পড়ে তানভীর নামে 10 বছরের এক শিশুর মৃত্যু হয়। ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে। আগের দিন মঙ্গলবারও নগরীর রহমান নগরে ঘরের দেয়াল ধসে শফিউল নামে একজনের মৃত্যু এবং 2 শিশুসহ 3 জন আহত হয়। রাঙ্গুনিয়ার ইসাখালীতে পাহাড় ধসে প্রাণ হারান এক নারী। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লন্ডভন্ড ট্রেনের শিডিউল। রেললাইন ডুবে থাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল। 2 দিনে 4টি ট্রেনের যাত্রা আকস্মিক বাতিল করায় ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ। 2 দিন ধরে এভাবেই 1.5 ফুট পানির নিচে তলিয়ে আছে চট্টগ্রাম কক্সবাজার রুটের রেল লাইন। ফলে একে একে বাতিল করা হয় এই রুটের 4টি ট্রেনের শিডিউল। ঢাকা থেকে ছেড়ে আসা এসব ট্রেন চট্টগ্রাম পৌঁছার পর যাত্রা বাতিল করা হয়। ফলে কক্সবাজার যেতে পারেনি আর। ভোগান্তিতে পড়ে ক্ষোভ প্রকাশ করেন এসব ট্রেনের যাত্রীরা। চট্টগ্রাম আসার পরে আর ট্রেনটা যাচ্ছে না, এখন আমাদের ম্যানেজ করে কক্সবাজার পর্যন্ত যেতে হবে। বললে আমাদের জন্য আরো সুবিধা হতো, আমরা পরের স্টেপ নিতাম, যে কোনো একটা স্টেপ নিতাম, নাহলে গাড়িতে আসতাম। বৃষ্টি পড়তেছে, সবাই বৃষ্টিতে ভিজে ভিজে এখন ট্রান্সপোর্ট খুঁজতেছে যে কিভাবে কি করবে না করবে। তো এটা একটা ভোগান্তি না সবার জন্য। আগে থেকে একটা নোটিশের মাধ্যমে যাত্রীদেরকে জানানো, তারা একটা প্রিপারেশন নিয়ে বিকল্প পথ খুঁজতে পারতো। যাত্রা বাতিলের পর কেউ কেউ ঢাকায় ফেরত যান, কেউ বিকল্প উপায়ে কক্সবাজার যান। সময় ও অর্থ নষ্টের জন্য রেল কর্তৃপক্ষের অবহেলাকে দোষারোপ করেন যাত্রীরা। ফ্যামিলি নিয়ে আসছে, আমাদের যে কষ্ট, এই যে কেটে কেটে যেতে হচ্ছে, এখন অনেকে চলে গেছে, আমরা এখনো যেতে পারি নাই। সবাই নেমে গিয়েছে। হঠাৎ করে আমাদের এই যে বললো যে আর যাত্রা বাতিল হয়ে গেল, এই যে আমরা এখন সাফারার, এখন আমরা আবার ঢাকায় ফেরত যাচ্ছি। লং জার্নি করে ঢাকা টু কক্সবাজার যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম, এখন চট্টগ্রাম এসেছি, কিন্তু এখন আবার আমাদের ব্যাক করতে হবে। টাকা নষ্ট হইলো, টাইম নষ্ট হইলো। এত জার্নি করার পরেও যদি আমরা ঘুরতে না পারি, কক্সবাজার যদি যাইতে না পারি, এটা তো খুবই দুঃখজনক। আমরা 2 দিন জার্নি করছি, কিন্তু আমরা কোনো লাভ হয় নাই, আমরা তো ঘুরতে পারি নাই। সকালে নগরীর শমশেরপাড়া এলাকায় গিয়ে পানিতে ডুবে থাকা রেললাইন পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধের কথা জানান তিনি। রেল লাইনের উপর যে পরিমাণ পানি জমেছে, রেল যোগাযোগ রাখলে এখানে বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে আমরা দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য আপাতত আমরা
একটি এই বিরূপ আবহাওয়াকালীন সময়ে আমরা চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগটা বন্ধ রাখবো। এদিকে বাতিল হওয়া পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, প্রবাল ও সৈকতের যাত্রীদের নিয়মানুযায়ী টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রবাল সৈকত চলতো সেটা, আর ঢাকা থেকে যেটা কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস এটা বাতিল হচ্ছে। আমরা চিটাগাং পর্যন্ত যাত্রাটা কন্টিনিউ করবো, চিটাগাং থেকে কক্সবাজার এই অংশটুকু যাবে না। প্রত্যেকে আমরা রিফান্ড দিচ্ছি, যারা স্টেশনে গেলে আমরা রিফান্ড দিয়ে দিচ্ছি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। লঘুচাপের প্রভাবে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 11 জুলাই পর্যন্ত পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে। 12 জুলাই থেকে সেটি কমতে শুরু করবে। রাজধানীর মিরপুর সহ বিভিন্ন এলাকায় পানি জমে চলাচলে ভোগান্তি বেড়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। কয়েকদিনের অবিরাম বর্ষণে জলাবদ্ধতা, পাহাড় ধসের মতো ঘটনা ঘটছে। চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য 3 জেলায় টানা অতি ভারী বর্ষণে পরিস্থিতি নাজুক হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন সামনে 11 তারিখ পর্যন্ত অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভূমিধসের আশঙ্কা ভারী বৃষ্টিপাতজনিত কারণে সেটি কিন্তু খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ঘটার সম্ভাবনা বেশি। এই বৃষ্টিপাত আজকে থেকে আরও 3 দিন অব্যাহত থাকবে। 12 জুলাইয়ের পরে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে রাজধানীতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কম থাকবে, তবে পরের 2 দিন বৃষ্টি আরও বাড়তে পারে। আগামীকাল ঢাকায় বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলকভাবে একটু কম থাকবে, কিন্তু 10 তারিখ থেকে ঢাকায় এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ আবার একটু বৃদ্ধি পাবে। এদিকে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। বিশেষ করে খোঁড়াখড়ি করা সড়কে চলাচল ব্যাহত হচ্ছে। ফালাই থুইয়া দেয় দিনের পর দিন, এটার কষ্টের কোনো সীমা নাই। এখানে একদম পানি উঠে যায়, যে যাওয়া আসা করার সময় স্কুল, জুতা, দেন হচ্ছে প্যান্ট একদম ভরে যায়। রিক্সা যাইতে চাইলে অনেক বেশি ভাড়া নেয়। এরা এই রাস্তা খোঁড়াখড়ির কারণে আমাদের যে মেইন স্ট্রিম ইউটিলিটি লাইনগুলি আছে, গ্যাসের লাইন, পানি লাইন, এগুলি তারা সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে গণপরিবহন কম থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, বর্তমানে গাড়ির সংকট দেখা দিচ্ছে শুধুমাত্র বৃষ্টির কারণে। তো একটু বৃষ্টি হইলেই প্যাকাদা, এই যে জুতা টুতা একদম নোংরা হয়ে যায়। তো বৃষ্টিটা হইলে রাস্তাঘাটগুলো যেন একটু ঠিক করা হয় আর কি। শুধু বর্ষাকালে নয়, রাজধানীতে সড়ক উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান ভুক্তভোগীদের। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বাজার কারসাজি, কৃত্রিমভাবে দর নিয়ন্ত্রণ করার কারণে শেয়ার বাজারের ধারাবাহিক দরপতন হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দায়ীদের বিরুদ্ধে বর্তমান সরকার ব্যবস্থা নিতে যাচ্ছে। এরই মধ্যে দুদক তদন্ত করে কিছু ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ ও বেতন বৃদ্ধির পরিকল্পনা আছে সরকারের। এছাড়া এক সম্পূরক প্রশ্নের উত্তরে কাঁঠাল রপ্তানির কথা জানান তিনি। উদ্যোগ গ্রহণ করেছি। বুধবার সংসদে প্রথম 30 মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এ সময় কৃষি, শিক্ষা ও শেয়ার বাজার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেয়ার বাজারের ধারাবাহিক পতনের পিছনে প্রধানমন্ত্রী বলেন, শেয়ার বাজারের ধারাবাহিক পতনের কারণ অনেক, অথচ তৎকালীন সরকার কোনো ব্যবস্থাই নেয়নি। বিএনপি সরকার পুঁজিবাজারের বিনিয়োগকারীদের যারা পথে বসিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম পুঁজিবাজারের বৈষম্য দূর করারও আশ্বাস দেন তিনি। বাজার কারসাজি এবং কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো কমানো, কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মামলা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরো অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক শিক্ষাক্রম বাস্তবায়ন ও ঝরে পড়া বন্ধ করতে বাজেট বাড়ানো হয়েছে। বলেন, মেয়েদের শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফ্রি ছিল, বর্তমান সরকার অনার্স পর্যন্ত বিনামূল্যে করতে চায়। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন তিনি।
যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিং এর সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব এই দেশে। কৃষিতে এআই ও ড্রোন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক কৃষি ব্যবহার করে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি সেবা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা উদ্যোগ গ্রহণ করছি বিভিন্ন মিল কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করার জন্য, এবং কৃষি খাতে যে মিল ফ্যাক্টরি আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য। মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে $1 বিলিয়ন ডুরিয়ান এক্সপোর্ট করে, তো তারা যদি পারে নিশ্চয়ই ইনশাল্লাহ কাঁঠালও আমরা পারবো এক্সপোর্ট করতে, এবং কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। কৃষি জমিতে নতুন করে আর যেন তামাক চাষ না হয় সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। জন্য অবশ্যই নওগাঁ একটি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেয়া হবে না, এই মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে আইটিইপি ভবনে ছিল 11 দলীয় ঐক্যের সেমিনার। সেখানে তিনি বলেন, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা হলেও জনগণের অধিকার প্রশ্নে দেয়া হবে না বিন্দুমাত্র ছাড়। অনুষ্ঠানে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ দেন বক্তারা। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ প্রণয়নের দাবিতে সরব 11 দলীয় ঐক্য। গণ অভ্যুত্থানের মাস জুড়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছিল জাতীয় সেমিনার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, দেশে অস্থিতিশীলতা এড়াতে গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে জাতীয় সংকট তৈরি করছে বিএনপি। জুলাই সনদকে অপমান করে অশ্লীল বাক্যবাণে তারা জুলাইকে জর্জরিত করার চেষ্টা করছে, আর বিএনপি জুলাই যোদ্ধাদেরকে এটাকে কান্নাকাটি করে। জাতির সাথে তামাশা বিএনপি যদি না বন্ধ না করে, তাহলে বিএনপির পরিণাম ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা ক্ষান্ত হওয়ার পাত্র নই। হয়তো আলাপ আলোচনার মাধ্যমে হবে, না হলে বল প্রয়োগের মাধ্যমে হবে। জনগণের যে রায়, তার বাইরে এসে আপনি আধাটা মানবেন না, সেটা হওয়ার আর কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ নির্বাচনে 11 দলীয় জোটকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে, কিন্তু গণভোটের রায়কে অগ্রাহ্য করা যাবে না। নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। এখানে সংশোধনী কমিশন করার জন্য গণভোট হয়নি, গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য, ফ্যাসিবাদের মূল কেটে দেওয়ার জন্য আমরা সেই সংস্কার চাই। বিএনপি জুলাই সনদ নিয়ে তামাশা শুরু করেছে এমন অভিযোগও তোলেন তিনি। বলেন, যারা জনমত নিয়ে প্রশ্ন তোলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা তখন সবকিছু মেনে নিয়েছিলেন, এটা আসলে তারা মনের দিক থেকে মেনে নেন। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। জুলাইকে অপমান না করার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, যারা 24-এর গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর সামনে খালি হাতে দাঁড়িয়েছিল, তারা আজও সজাগ। কেউ স্বাধীনতার সীমা লঙ্ঘন করে জুলাইকে অপমান করার দুঃসাহস আর দেখাবেন না। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ফিফা বিশ্বকাপের খবর। আর্জেন্টিনার অসাধারণ কামব্যাক ছাপিয়ে আলোচনায় রেফারিং বিতর্ক। রেফারির নানা সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ ছেড়েছেন মিশরের ফুটবলাররা। নানা কিংবদন্তি তাদের সুরে সুর মিলিয়েছেন। মিশর আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে। কয়েকজন কিংবদন্তি আবার আছেন রেফারিদের পাশে। মিশরের কোচ যেখানে রেফারিকে দুষছেন, সেখানে আর্জেন্টিনার কোচ খেলোয়াড়দের মনোযোগ শুধুই মাঠের ফুটবলে।
মনে হচ্ছিল সব শেষ, পুরো আর্জেন্টিনা দল আর তার কোটি কোটি সমর্থকরা আশা হারাতে শুরু করেছিলেন। সেখান থেকে টেনে তুললেন লিওনেল মেসি, 2 গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জেতালেন 3-2-এ। ঠিক যেন কবিগুরুর সেই লাইন, রাতের সব তারাই আছে দিনের আলোর ভিড়ে। তবে ঐতিহাসিক এই কামব্যাক ছাপিয়ে আলোচনায় রেফারিং বিতর্ক। লিসান্দ্রো মার্তিনেজকে করা ফাউলে গোল বাতিল হয়েছে মিশরের। উল্টো দিকে আলোচনা ছিল আর্জেন্টাইন ডিবক্সে মোহাম্মদ সালাহকে ফেলে দেওয়া নিয়েও। এমনকি বেশ কজন মিশরীয় ফুটবলারের কার্ড হজম করা নিয়েও আছে আলোচনা। রেফারি জালিম ছিলেন, তিনি একটি আস্ত দেশের পরিশ্রমকে এভাবে নষ্ট করে দিলেন। এই কাপটা যেন আর্জেন্টিনার জন্যই সাজানো। ফিফা মুখে ফেয়ার প্লে স্লোগান দিলেও মাঠে আমরা তার উল্টোটা দেখেছি। রেফারিং এর এমন ভুল না হলে আজ ম্যাচের ফলাফল অন্যরকম হতো। মিশরের অভিযোগের সুরে সুর মিলিয়েছেন আর্সেনাল কিংবদন্তি ইয়ান রাইট। জেমি কারাঘার ভিএআরের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিংবদন্তি অ্যালান শিয়েরার লিখেছেন, হয় দুটোই ফাউল, না হলে একটাও না। রেফারিং বিশেষজ্ঞ গ্রাহাম স্কটও এই সিদ্ধান্তকে বলেছেন ভুল। আবার আরেক রেফারিং বিশেষজ্ঞ ডক্টর জো মাচনিক বলছেন গোল বাতিলের সিদ্ধান্তই সঠিক। সাবেক ফুটবলার অ্যালেক্সি লালাসও মত দিয়েছেন রেফারির পক্ষে। সাবেক রেফারি অ্যান্ডি ডেভিসও বলছেন আত্তিয়া লিসান্দ্রোকে ফাউলই করেছিলেন। ভিএআরের সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। রেফারির একাধিক সিদ্ধান্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। মিশর যেখানে রেফারিংকে দুষছে, আর্জেন্টিনার কোচ খেলোয়াড়দের মনোযোগ শুধুই মাঠের ফুটবলে। হারার থাকলেও আমি এভাবেই লড়ে হারতে পছন্দ করি। এই দলটা সবসময় নিজেদের সেরাটা দেয়। এই আবেগ প্রকাশ করাটা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। মিশর আমাদের উপর শারীরিক ও কৌশলগতভাবে প্রচন্ড চাপ তৈরি করেছিল, তবে এটি একটি আত্মত্যাগী দল। মাঠে লিওকে কাঁদতে দেখে আমিও কেঁদে ফেলেছিলাম। বিগত 3 বছর ধরে আমি ঠিকই এই গোলটির স্বপ্ন দেখছিলাম। আমাদের দলে এমন এক ঝাঁক অসাধারণ ফুটবলার আছে যারা কখনোই হাল ছাড়তে জানে না। এরকম নানাবিধ বিতর্কের মাঝেই চাপা পড়ে গেছে আর্জেন্টিনার দারুণ এই কামব্যাকের গল্প। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। পূর্ব শত্রুতার জেরে মিরপুরের স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত সিজু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। হামলায় জড়িত সন্দেহে অস্ত্রসহ শান্ত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ধারণা চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে এমন হামলা। মঙ্গলবার রাত 9:20 মিরপুরের 10 নম্বর ফলপট্টি এলাকা। সিসি ফুটেজে দেখা যাচ্ছে ক্যাপ পরিহিত 2জন ব্যক্তি টার্গেট ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যাচ্ছে। আমি আসামাত্র দাঁড়াইতে পারি নাই, গুলি চালাইছে। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু। আহত সিজুর দাবি, স্থানীয় চাঁদাবাজ শান্তই তাকে প্রথমে গুলি করেছে। ইতিমধ্যে শান্ত আর পরবর্তীতে আরেকজন ছিল মাস্ক আর ক্যাপ পরা, জাকির নামে, যুবলীগ করতো। দীর্ঘদিন আগের থেকে ওরা সন্তান চাঁদাবাজি করতো। আমার কয়েকবার অফার করছে, এই জন্য আমি তাদের কথা শুনি না, বিদায় দেখি তারা জিততে এই কাজটা করছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযান চালিয়ে শান্তকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। জানতে পেরেছি যে শান্ত ইসলাম বয়স 24 নামের এক যুবক, যে গুলিবর্ষণের সঙ্গে সরাসরি জড়িত, তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তার সাথে থাকা যে আগ্নেয়াস্ত্রটি সেটি জব্দ করতে সক্ষম হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জেরেই হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া গুলিবিদ্ধ সিজুর নামেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে বলা যায়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। এর জন্য ভোট কেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সাজানো হচ্ছে, এমনটা জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর একটি হোটেলে এই সংক্রান্ত সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় জোটটি।
ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমের যৌথ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অংশীজনদের সংলাপ। এতে অংশ নেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সহ ইসির অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অন্তর্ভুক্তি আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। পূর্ব অভিজ্ঞতা বলে নারী, তরুণ, সংখ্যালঘু, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ, প্রবাসী ভোটার ও সুশীল সমাজ নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকলে তা আরও শক্তিশালী হয়। ইসির নিজস্ব দক্ষতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রস্তাবিত বিষয়গুলোকে আমলে নিয়ে কাজ করলে সামনের নির্বাচনগুলোয় ভালো কিছু উপহার দেওয়া সম্ভব, এই আশা প্রকাশ করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। স্থানীয় সরকার নির্বাচনগুলো পৃথক আইনের অধীনে হয়, যা এসেছে 2009 এবং 1998 সালের আইন থেকে। এগুলোর কিছু সংশোধন করা হয়েছে, যার মধ্যে সর্বশেষটি 2025 সালে এবং বর্তমান সংসদে 2026 সালে তা পরিমার্জন করা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সেই আইন অনুযায়ী পরিচালিত হবে, তবে এগুলোর মধ্যে কিছু সাদৃশ্য আছে। জাতীয় নির্বাচন থেকে পাওয়া সুপারিশ স্থানীয় সরকার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুদিনব্যাপী অংশীজনদের সাথে এই সংলাপ শেষ হবে বৃহস্পতিবার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সংবিধানের ৫৫ সংশোধনীর পুরোটা নাকি আংশিক বাতিল হবে, এই নিয়ে কাল রায় দেবেন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। আপিল শুনানিতে সুজন সম্পাদকের আইনজীবী ৩টি ধারার সুরক্ষা চেয়ে পুরো সংশোধনী বাতিল চেয়েছেন। তবে এতে সাংবিধানিক সংকট তৈরি হবে বলে জানিয়েছে জামায়াতের আইনজীবী। অ্যাটর্নি জেনারেলও বললেন, পুরো সংশোধনী বাতিল না করে কিছু বিধান সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের 54টি বিষয়ে পরিবর্তন আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। যদিও 2024-এর গণঅভ্যুত্থানের পর উচ্চ আদালতে চ্যালেঞ্জ হয় সেই সংশোধনী। পরে হাইকোর্টের রায়ে গণভোটের বিধান, আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়। পরে পঞ্চদশ সংশোধনী নিয়ে আইনি লড়াই শুরু হয় আপিল বিভাগে। 2025 সালের ডিসেম্বরে টানা কয়েকদিনের শুনানিও হয়। তৎকালীন আপিল বিভাগ রায় না দিয়ে শুনানি মুলতবি রাখেন। গত সোমবার থেকে পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলকারীদের ব্যাখ্যা শোনেন আপিল বিভাগ। আপিলকারী বদিউল আলমের আইনজীবী বলেন, প্রতারণা করে পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সহ 3টি ধারার সুরক্ষা চেয়ে বাকি সংশোধনী বাতিল চান তিনি। তবে ভিন্ন মত জানিয়ে আংশিক বাতিল চেয়েছে জামায়াত। যদি সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হতো তাহলে জনগণের কাছে যে প্রশ্নটা যেত সেটা হলো জনগণ পঞ্চদশ সংশোধনী সমর্থন করে কি না, এবং এই ভোটের ফলাফল যদি না হতো তাহলে কিন্তু এই সংশোধনী সেখানেই বাতিল হয়ে যেত। কাজে আমি বলেছি এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। সোশ্যালিজম থাকবে কিনা, সেকুলারিজম কিংবা অ্যাবসলিউট ফেইথ ইন ট্রাস্ট অলমাইটি আল্লাহ থাকবে কিনা, বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে কিনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে, এই বিষয়গুলো মূলত আদালতের কাজ না। যদি সংবিধানে কোনো একটা বিষয় বাদ দিতে চায় কিংবা যোগ করতে চায়, তার অপশন যদি না থাকে, তাহলে 20 বছর পরের জেনারেশন সিদ্ধান্ত আমরা কেন এখানে বসে নিতে পারবো? আমরা নিতে পারি না। এটি জুরিসপ্রুডেন্সে সাপোর্ট করে না। এই জন্য আমরা বলেছি এই পার্টটুকু পার্লামেন্টের উপর ছেড়ে দেন, আর বাকি পার্টটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যে অংশটুকু এটি আদালত সিদ্ধান্ত গ্রহণ করুন। অ্যাটর্নি জেনারেলও বললেন, পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু বিধান পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামোর পরিপন্থী যদি কোনো সাংবিধানিক সংশোধনী হয়, তাহলে সেটা যে হাইকোর্ট ইতিপূর্বে 8ম সংশোধনীর মামলা থেকে শুরু করে বেশ কয়েকটি মামলায় যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা তো অবশ্যই সেটা আদালত দেখবেন। আর একটা হচ্ছে, যদি সংবিধান বহির্ভূত যদি কোনো কার্যক্রম গ্রহণ করা হয় সংবিধান সংশোধনের নামে, তাহলে সেটাও কিন্তু আদালত ইতিপূর্বে কিন্তু সেগুলো বাতিল ঘোষণা করেছেন। নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগ তারা স্বতন্ত্রভাবে তাদের কাজ করবে, এবং স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষেত্রে একে অপরের পরিপূরক হবে। কিন্তু কার
কারো কার্যক্রম যেন আরেকজনকে কোনো রকম হস্তক্ষেপ না হয় সেটা বিবেচনা রাখতে হবে। শেষ পর্যন্ত এই সংশোধনের ভাগ্যে কি ঘটবে তা নির্ধারিত হবে বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বায়ু, শব্দ, পানি দূষণ যে আঙ্গিকে বিবেচনা করা হোক, বাংলাদেশে ভালো অবস্থানে নেই বলে মনে করেন পরিবেশ মন্ত্রী। তিনি বলেন, ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরের অবস্থানে থাকুক এটা চায় না সরকার। এজন্য 180 দিনের পরিকল্পনায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবালয়ে পরিবেশ দিবসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল আওয়াল মিন্টু বলেন, দখল হওয়া বনভূমি উদ্ধারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রভাবশালীদের সতর্ক থাকতে হবে, তবে শিল্প কারখানা যেন ক্ষতিগ্রস্ত না হয় এক্ষেত্রে তা মাথায় রাখা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। ঢাকা বিশ্বের বসবাস অযোগ্য শহরের মধ্যে তৃতীয়। যুক্তরাজ্যের ইকোনমিস্ট গ্রুপের গবেষণায় পরিবেশ, স্বাস্থ্য, সংস্কৃতি, শিক্ষা ও অবকাঠামোর সূচকে পিছিয়ে আছে প্রায় 3.5 কোটি মানুষের এই নগরী। শুধু রাজধানী ঢাকা না, সারা দেশেই পরিবেশ দূষণ ও দখলের চিত্র বেহাল। পরিবেশ মন্ত্রীও বিষয়টি অস্বীকার করছেন না। বলেছেন, বসবাসযোগ্য বাংলাদেশ গড়তে 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণ করা হবে। এর মাধ্যমে 3.5 লাখ নতুন সবুজ কর্মসংস্থান ও 10,000 নার্সারি উদ্যোক্তা তৈরি করা হবে। প্রতিটি জেলা ও মহানগরে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজধানীর প্রত্যেক ওয়ার্ডে খেলার মাঠ তৈরি করা হবে। যে আঙ্গিকে দূষণকে বিবেচনা করেন তাহলে আমরা তো ভালো জায়গায় নাই, কিন্তু কত হলো যে সারা জীবনকে আমরা এই জায়গায় থাকবো, নাকি আমরা আরো ভবিষ্যতে ভালোর দিকে যাব। এই শহরকে যে পর্যায়ে আপনি উন্নত চাইছেন এটা তো 4 বছর হবে না। বাংলাদেশ গত 20 বছর থেকে খালি নিচে নামছে ভাই, তো একটু সময় দেন উপর দিকে উঠার। ইটভাটা পরিবেশ দূষণের অন্যতম কারণ। এজন্য পরিবেশ বান্ধব ব্লক ইট ব্যবহার করে সরকারি অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত আছে, কিন্তু এর বাস্তবায়ন কমই হচ্ছে। পরিবেশ মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলছেন, আগামী 5 বছরে ক্রমান্বয়ে ইটভাটা কমবে এবং ব্লক ও অটোব্রিকের ব্যবহার বাড়বে। ব্লকের যে চাহিদাগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি এখন ইফেক্টিভ। তো অনেকগুলো রাস্তা আছে যেগুলো ব্লক দিয়ে করা সম্ভব। তো আমাদের এখানে আসলে এই কালচারটা এখনো তৈরি হয়নি। ব্লকটা পরিবেশ বান্ধব, এট দ্য সেম টাইম এখানে আমাদের যে কর্মসংস্থানের অনেক বেশি সুযোগ হচ্ছে। অনেক জায়গায় সংরক্ষিত ও অভয়ারণ্য দখল করে শিল্প কারখানা হচ্ছে, কোনো কোনো বন উজাড় করে নির্মাণ করা হচ্ছে সরকারি স্থাপনা। পরিবেশ মন্ত্রী বলছেন, এক্ষেত্রে সমন্বয় করে অবৈধ দখল উচ্ছেদ করতে চায় সরকার। বনভূমি পুনরুদ্ধারের ব্যাপারে আমরা পুরোপুরি একদম শক্ত অবস্থানে আছি। সো আপনাকে একটা সহ অবস্থান নিতে হবে যেখানে আমাদের পরিবেশও সুরক্ষিত থাকবে। একটাকে দলে বন্ধ করে দিতে পারবেন না আরেকটা ভালো করার জন্য। পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে আগামীকাল বৃহস্পতিবার পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করেছে মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বৃক্ষরোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ইরাকের নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইমাম হুসেইনের মাজারে নেওয়া হয় খামেনি পরিবারের মরদেহ। এর মাঝে বিশেষ শোক র্যালিতে কমপক্ষে 20 লাখ মানুষের সমাগম হয় শহর দুটিতে। আগামীকাল জন্মভূমি ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে নাজাফ বিমানবন্দরে অবতরণ করে ইরানের রাষ্ট্রীয় বিমান। একে একে নামানো হয় খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ। প্রথম দফায় এয়ারপোর্টে অনুষ্ঠিত হয় জানাজা, যেখানে যোগ দেন ইরাকের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান বিচারপতি। আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র, ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন তাদের সাথে আর কোনো চুক্তি করতে চান না তিনি। এ সময় ইরানি নেতাদের আগ্রাসী ও নিকৃষ্ট আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করে মঙ্গলবার ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বানিয়েছে ইরান। সমঝোতা স্মারকের আওতায় যখন চলছে যুদ্ধবিরতি, তখন নতুন করে আরও একবার সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র ইরান। মঙ্গলবার রাতে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের বন্দর নগরী সিরিক, বন্দর আব্বাস ও কেশমদ্বীপ।
কেশমের 7টি, সিরিকে 6টি ও বন্দর আব্বাসের 10টি স্থানে হামলা চালায় মার্কিন বাহিনী। টেলিযোগাযোগ টাওয়ার সহ ক্ষয়ক্ষতির শিকার বহু স্থাপনা, আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার নির্দেশ অমান্য করে মার্কিন নৌবাহিনীর সহায়তায় ওমানি রুট দিয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করায় 3টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। মূলত এর জবাবেই ইরানে হামলা চালায় ওয়াশিংটন। পাল্টা জবাবে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরানের নৌ ও বিমান বাহিনী। টার্গেট করা হয়েছে বাহরাইনের যুক্তরাষ্ট্রের ৫ম বহর, শেখ ইসা ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। ইরানের দক্ষিণে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবিও করেছে IRGC। হামলা পাল্টা হামলায় যখন উত্তপ্ত পরিস্থিতি, তখন উত্তেজনার উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে হওয়া যুদ্ধবিরতি শেষ বলে ঘোষণা দিয়েছেন তিনি। আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ইরানি নেতাদের নিকৃষ্ট আখ্যাও দেন ট্রাম্প। আমি মনে করি এটি শেষ। আমি ইরানিদের সঙ্গে আর চুক্তি করতে চাই না। তারা নিকৃষ্ট ও মিথ্যাবাদী। তাদের সাথে চুক্তি মানে সময় নষ্ট করা। তাদের নেতারা ক্যান্সার, এবং সেই ক্যান্সার শুরুতেই কেটে ফেলতে হবে, তা আপনারা জানেন। ইরানের বিরুদ্ধে সমঝোতা স্মারকের শর্তগুলোকে সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছেন ট্রাম্প। তার দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে একমত হলেও এখন দাবি করে যে এ বিষয়ে কোনো কথাই হয়নি। এ সময় ইরান যুদ্ধে সহায়তা না করায় ন্যাটোর সমালোচনাও করেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।